পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকারি অনুরোধে সিরিয়ায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান, আব্বাস আরাকচির ঘোষণা। এদিকে যুদ্ধবিরতি ভেঙে ফের আবারও লেবাননে হামলা ইসরায়েলের। জানাবো সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে কোন কোন সরকার সমর্থন দিচ্ছে, সিরিয়া পরিস্থিতি। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরও অন্তত ৩৬। এবং সর্বশেষ জানাবো মধ্যপ্রাচ্যকে নরক বানাতে ট্রাম্পের ভয়ঙ্কর পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সরকারি অনুরোধে সিরিয়ায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান, আব্বাস আরাকচির ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সেনা মোতায়েন করতে প্রস্তুত তেহরান। এজন্য সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি একথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আকস্মিক তাণ্ডব ইরানের চেয়েও তুরস্ক ও ইরাকের জন্য অনেক বেশি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। রাশিয়া, তুরস্ক এবং ইরানের সমন্বয়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যে আস্তানা কূটনৈতিক প্রতিক্রিয়া চলছিল তা বানচাল হতে পারে বলেও আরাকচি উদ্বেগ প্রকাশ করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তুরস্কে যে সফর করেছেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে সিরিয়ার বিষয়ে ইরান তুরস্ক মত পার্থক্য নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন, সাক্ষাৎকারে সে কথাও তুলে ধরেন। তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি শান্ত করা এবং স্থায়ী সমাধানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চলমান প্রস্তুতি চলছে। প্রতিরোধ অক্ষ মিত্রদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে আরাকচি বলেন, ইরান আরব দেশগুলোতে প্রতিরোধ আন্দোলনগুলোকে পরিচালনা করে না এবং তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই, বরং ইরান তাদের প্রয়োজনকে সমর্থন করে এবং সহযোগিতা করে। যুদ্ধবিরতি ভেঙে লেবাননে আবারও হামলা ইসরায়েলের। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহের মধ্যে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ অঞ্চলীয় দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন স্টেট সিকিউরিটির কর্মকর্তা রয়েছে। এক প্রতিবেদনে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। হিজবুল্লাহ জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে প্রাথমিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসাবে কফার শোবার পাহাড়ে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি হামলা চালানো হয়। গত সপ্তাহে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর ইসরায়েলের বিমান হামলায় ২ ব্যক্তি নিহত এবং এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক অবস্থানে হামলা চালায়। এরপর ইসরায়েল পাল্টা বেশ কয়েকটি বিমান হামলা চালায়। এতে অন্তত ১০ জন নিহত হন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফ এর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তারা বলেছে, আবার লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। হিজবুল্লাহ হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল শক্তভাবে এর জবাব দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ১ বছরের বেশি সময় ধরে হিজবুল্লাহর সঙ্গেও সংঘাতে জড়িয়েছে আইডিএফ। বিচ্ছিন্ন এসব সংঘাত এক পর্যায়ে যুদ্ধে রূপ নেয়। এরপর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। যদিও চুক্তি ঘোষণার সময় নেতানিয়াহু বলেছিল, হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না আইডিএফ। এরপর পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে নতুন করে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে কোন কোন সরকার সমর্থন দিচ্ছে? ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সিরিয়া ও তুরস্কে তার সাম্প্রতিক আঞ্চলিক সফরের কথা উল্লেখ করে বলেন, সিরিয়া সরকারের কাছে আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ ও সিদ্ধান্তমূলক সমর্থনের বার্তা পৌঁছে দিয়েছি। সিরিয়ায় ইহুদিবাদী সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সম্পূর্ণ সমন্বয় রয়েছে উল্লেখ করে আরাকচি বলেন, আরোপিত যুদ্ধের সময় সিরিয়া সরকার যেমন আমাদের কথা ছিল,
আমরাও সেই দেশের সঙ্গে থাকব। দামেস্কে ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরি জোর দিয়ে বলেন যে ইরান সিরিয়া সম্পর্ক অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে এবং দুই দেশের কঠিন পরিস্থিতিতে একে অপরকে রক্ষা করবে। এ প্রসঙ্গে আরব বিশ্বের বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান রাই আল ইয়মের সাথে একটি প্রবন্ধে সিরিয়া, আমেরিকা, ইহুদিবাদী শাসক ইসরায়েল ও তুরস্কের ত্রিমুখী প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, সিরিয়ায় এখন যা ঘটছে তা সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি যা আমেরিকা 1991 সালে ইরাকে সংঘটিত করেছিল। কিন্তু সিরিয়ার পরিস্থিতি ইরাকের মতো নয়। সিরিয়া এমন একটি দেশ যার একটি শক্তিশালী সেনাবাহিনী এবং রাশিয়ার মতো একটি কৌশলগত মিত্র রয়েছে। ইরানের নেতৃত্বে একটি প্রতিরোধ অক্ষ রয়েছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের মিডিয়া প্রধান মোহান্নাদ আল আকাবি ও বলেছেন, সিরিয়ার সন্ত্রাসীরা বিদেশি পরিকল্পনা অনুযায়ী কাজ করছে এবং তাদের লক্ষ্য হল এই অঞ্চলের স্থিতিশীলতা ব্যাহত করা। গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত 36। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় অন্তত 36 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 44,502 জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 36 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44,502 জনে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দখলদারদের হামলায় আরও অন্তত 1,05,504 জন ফিলিস্তিনি আহত হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় 36 জন নিহত এবং আরও 96 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি হামলার কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যকে নরক বানাতে ট্রাম্পের ভয়ঙ্কর পরিকল্পনা। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে নতুন মোড় নিতে যাচ্ছে গাজা যুদ্ধ। এরই মধ্যে গাজায় বন্দী থাকা ইসরায়েলি ও মার্কিন নাগরিকদের মুক্তি নিয়ে ভয়ঙ্কর এক বার্তা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে গাজার বন্দীদের মুক্তি দেওয়া না হলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নাম বানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর যুদ্ধ বন্ধে অচল অবস্থার অবসান ঘটাতে এটি ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী বক্তব্য। জানা যায়, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগেই যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে রিপাবলিকান এই নেতা। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অমানবিক ও হিংস্রভাবে আটকে থাকা বন্দীদের নিয়ে সবাই কথা বলছে। শুধু আলোচনাই হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। দয়া করে সত্যকে উপস্থাপন করতে দিন। যদি এসব বন্দীরা 2025 সালের 20 জানুয়ারির আগে মুক্ত না হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নামে পরিণত করে এর মূল্য পরিশোধ করতে হবে। এমনকি তাদেরও মূল্য পরিশোধ করতে হবে যারা মানবতার বিরুদ্ধে এই নৃশংসতা করছে।